রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময় রহস্যময়। রাজনীতির মঞ্চে আমরা যা দেখি তা কি সত্যিই পুরো সত্য, নাকি সেটি কেবল সাজানো এক দৃশ্য যার পেছনে লুকিয়ে থাকে আরও ভয়ঙ্কর বাস্তবতা। 1981 সালের 30শে মে চট্টগ্রামের আকাশে তখন ভাঙা মেঘের মুষলধারে বৃষ্টি, আর তার ঠিক ৪৫ বছর পর ঢাকার DOHS এলাকার একটি নিস্তব্ধ বাড়ি। আপাত দৃষ্টিতে সেখানে বসবাস করতেন এক অতি সাধারণ বৃদ্ধ, কিন্তু তার আসল পরিচয় যখন প্রকাশ পেল তখন থমকে গেল পুরো দেশ। তিনি আর কেউ নন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান খলনায়ক। দীর্ঘ 4.5 দশক ধরে পালিয়ে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘ ৪৫ বছরে মানুষটি কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে বেঁচে রইলেন? কোন আমোঘ শক্তির ইশারায় তিনি বারবার নাম পরিবর্তন করে সীমান্ত পার হয়ে এদেশে আসতেন? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, যার উত্তর লুকিয়ে আছে ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। চলুন ফিরে যাওয়া যাক সেই অভিশপ্ত কাল রাত্রিতে। চট্টগ্রাম সেনানিবাস থেকে তখন ঘড়ির কাঁটায় ভোর 3:30। ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে 3টি সামরিক যান তীব্র গতিতে ছুটে চলেছে। গাড়িতে বসা অস্ত্রশস্ত্রে সজ্জিত 16 জন বিপথগামী সেনা কর্মকর্তা। তাদের গন্তব্য মাত্র 7 কিলোমিটার দূরের কাজীর দেউরিতে অবস্থিত ঐতিহাসিক সার্কিট হাউস, যেখানে গভীর ঘুমে মগ্ন দেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সেখানে গিয়েছিলেন দলের ভেতরের কোন্দল মেটাতে, কিন্তু তিনি জানতেন না তার নিজের জীবনের সময় ফুরিয়ে এসেছে। মাত্র 9 মিনিটের একটি অপারেশন, আর এই 9 মিনিটেই বদলে যায় একটি দেশের ইতিহাস। ঘাতক দল যখন নির্বিচারে গুলি চালাতে চালাতে দোতলায় উঠছিল, তখন সার্কিট হাউসের করিডোর জুড়ে বুটের শব্দ আর অস্ত্রের ঝনঝনানি প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশ মেতে উঠেছিল এক নারকীয় তাণ্ডবে। গোলাগুলির শব্দে জেগে ওঠে পরিস্থিতি বোঝার জন্য রাষ্ট্রপতি নিজের ঘরের দরজা সামান্য ফাঁক করতেই গর্জে ওঠে আত্মাইর হাতের স্টেন গান। কোনো কথা বলার, কোনো প্রশ্ন করার ন্যূনতম সুযোগ দেওয়া হয়নি তাকে। ঘাতক দলের এক সামরিক কর্মকর্তা তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলির পুরোটাই রাষ্ট্রপতির ওপর চালিয়ে দেয়। বুলেটের তীব্র আঘাতে ছিটকে পড়ে রাষ্ট্রপতির দেহ। দেয়াল জুড়ে ছড়িয়ে পড়ে মগজ আর ফিনকি দিয়ে বের হওয়া রক্ত। বুলেটের আঘাতে ঘরের সিলিং ফুটো হয়ে যাচ্ছিল, আর চারপাশে বারুদের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। মেশিন গানের সেই নির্মম ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের একপাশ পুড়ে যায়, একটি চোখ কোটর থেকে উপড়ে আসে। পেছনের দেয়ালে লেগেছিল বীভৎসতার চিহ্ন। বারান্দার সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি মুহূর্তে লাল হয়ে ওঠে তাজা রক্তে। কিন্তু এখানেই শেষ নয়, পর্দার আড়ালে তখন চলছিল ভিন্ন এক হিসাব। হত্যাকাণ্ড শেষ হতেই ভোর 4:30টার কিছু পরে 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করেন এই মেজর মোজাফফর হোসেন। ঠান্ডা মাথায় তিনি উচ্চারণ করেন সেই ভয়াবহ বাক্য, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। রাষ্ট্রনায়ককে তো হত্যা করা হলো, কিন্তু এরপর ঘাতকদের সামনে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাশ গায়েব করা। এই জঘন্য নৃশংস দায়িত্বটি এসে পড়ে মেজর মোজাফফরের কাঁধে। চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদ যখন প্রথম বেসামরিক কর্মকর্তা হিসেবে ঘটনাস্থলে পৌঁছান, বারান্দায় রাষ্ট্রপতির সেই ক্ষতবিক্ষত লাশ দেখে তিনি এতটাই স্তম্ভিত হয়ে যান যে সেখানেই স্ট্রোক করেন। এই ঠিক পরপরই সেনানিবাস থেকে আসেন মেজর শওকত এবং মেজর রেজাউল করিম। তাদের ওপর নির্দেশ আসে লাশ সরানোর, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা দেখে অনেকেই পিছিয়ে যান। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান হাতে চাইনিজ স্টেনগান নিয়ে দাঁড়িয়ে মেজর রেজাউল করিমকে আদেশ দেন, রেজাউল তুমি সার্কিট হাউসে যাও। মেজর শওকত ও মেজর মোজাফফরকে নিয়ে প্রেসিডেন্টের ডেড বডি পাহাড়ের ভেতর কোথাও কবর দিয়ে এসো। কিন্তু রেজাউল করিম তা করতে অস্বীকৃতি জানান। তিনি স্পষ্ট বলেন, সরি স্যার, আমাকে অন্য কাজ দিন। ঠিক তখনই লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ডেকে নেন মেজর মোজাফফর এবং মেজর শওকতকে। একটি সামরিক পিকআপ ভ্যানে তুলে দেওয়া হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খানের রক্তাক্ত মরদেহ। দেশের রাষ্ট্রপ্রধানের মরদেহটিকে কোনো রকম সম্মান না দেখিয়ে সাধারণ কোনো বস্তার মতো টেনে হিচড়ে সামরিক গাড়ির পেছনে ছুঁড়ে ফেলা হয়েছিল। ঘাতকদের মূল পরিকল্পনা ছিল লাশগুলো পাহাড়ের কোনো গভীর খাদে ফেলে দেয়া, যেন কোনোদিন কেউ তার সন্ধান না পায়। কিন্তু শেষ পর্যন্ত মেজর মোজাফফরের নেতৃত্বে গাড়িটি ছুটে চলে রাঙ্গুনিয়ার গহীন পাহাড়ের দিকে। মুষলধারে বৃষ্টির মধ্যে কর্দমাক্ত আর পিচ্ছিল রাস্তা দিয়ে গাড়িটি যখন ছুটছিল, ঘাতকদের মনে তখন কাজ করছিল তীব্র আতঙ্ক। ভোর হওয়ার আগেই এই জলজলে প্রমাণ চিরতরে মুছে ফেলতে হবে। আর ঠিক সেখানেই জন্ম নেয় এক নতুন রহস্য। রাঙ্গুনিয়ার পাথরঘাটা নামের একটি নির্জন গ্রামের পাদদেশে গিয়ে থামে সেই পিকআপ ভ্যান। মেঘলা আকাশের নিচে গহীন জঙ্গলের কর্দমাক্ত সেই
সেই মাটিতে তারা উন্মত্তের মতো গর্ত খুঁড়তে থাকে। কোনো ধর্মীয় রীতিনীতি বা জানাজা ছাড়াই একই সরু গর্তে একটির ওপর আরেকটি লাশ স্তূপ করে রাখা হয়। বৃষ্টির পানির সাথে লাশ থেকে চুয়ে পড়া রক্ত আর কাদা মিশে একাকার হয়ে যাচ্ছিল। এরপর তাড়াহুড়ো করে হেলা ফেলায় ভেজা মাটির চাপা দিয়ে তারা পালিয়ে যায়, যেন এই বন্য পাহাড়ের বুক চিরতরে গিলে খাবে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধের প্রমাণ। মেজর মোজাফফর পরবর্তীতে বিভিন্ন সময় দাবি করেছিলেন তিনি লাশ খাদে না ফেলে গ্রামবাসীদের সহযোগিতায় তাদের কোদাল ও খুন্তি দিয়ে একটি বড় গর্ত খুঁড়েছিলেন এবং একই গর্তে মাটি চাপা দেওয়া হয়েছিল দেশের রাষ্ট্রপতি সহ ৩ সেনা কর্মকর্তাকে। কিন্তু একজন রাষ্ট্রপতির লাশ এভাবে গহীন জঙ্গলে হারিয়ে যাবে তা মেনে নিতে পারেননি দেশের অনুগত সেনারা। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ৩১শে মে ঢাকার সঙ্গে সমঝোতার চেষ্টা শুরু হয়। আর ঠিক ১ জুন জিয়ার লাশ খোঁজার এক রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ অভিযানে নামেন তৎকালীন ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট আর একটি স্ট্রেচার। কাপ্তাই রাস্তার দিকে যাওয়ার সময় তারা তীব্র কুয়াশা আর অনুমানের ওপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন। তখনই নাটকে ঘটে এক নতুন মোড়। এক সাধারণ গ্রামবাসী হান্নান শাহের দলকে দেখে জিজ্ঞেস করেন তারা কি খুঁজছেন। হান্নান শাহ যখন জানতে চান এখানে সৈন্যরা কাউকে দাফন করেছে কিনা, তখন সেই গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে বলেন কয়েকদিন আগে সেনারা এখানে একজনকে কবর দিয়েছে, তবে কার কবর তা তারা জানে না। হান্নান শাহ সেখানে গিয়ে নতুন মাটির স্তব সরিয়ে দেখতে পান সেই বিভৎস দৃশ্য। ক্ষতবিক্ষত চেনা দায় এমন অবস্থায় উদ্ধার করা হয় রাষ্ট্রপতি জিয়ার মরদেহ। এরপর কফিন বন্দি করে হেলিকপ্টারে করে তা পাঠানো হয় ঢাকায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই দীর্ঘ ৪৫ বছর ধরে মেজর মোজাফফর কিভাবে অধরা রইলেন। অনুদর্শনেই জানা যায় ঘটনার পরপরই তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে দীর্ঘ ৪.৫ দশক ধরে নিজের নাম পরিচয় সম্পূর্ণ বদলে ছদ্মনামে বসবাস করতে থাকেন। মাঝে মধ্যে অত্যন্ত গোপনে বাংলাদেশে আসতেন, আবার চলেও যেতেন। কিন্তু ইতিহাসের বিচার বোধহয় এভাবেই সম্পূর্ণ হয়। দীর্ঘ ৪৫ বছর পর যখন তিনি ভেবেছিলেন তিনি হয়তো চিরকালের জন্য পার পেয়ে গেছেন, তখনই DOHS এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন যেহেতু তিনি সামরিক আদালতের বিচারের আগে সাজাপ্রাপ্ত এবং পলাতক ছিলেন, তাই সরকার চাইলে সেনা আইনের আওতায় দ্রুতই তার ফাঁসি বা সাজা কার্যকর করতে পারে। তবে বিশিষ্ট গবেষক মহিউদ্দিন আহমেদ এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন জিয়া হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদের আমলে যে বিচার হয়েছিল তাতে অনেককে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোর অভিযোগ রয়েছে। এখন যেহেতু সময় বদলেছে, তাই মোজাফফরকে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করা সম্ভব। এই হত্যাকাণ্ডের পেছনে আসলে মূল কুশীলব কারা ছিল, পর্দার আড়ালে কোন মহাশক্তি কলকাঠি নাড়ছিল। ৪৫ বছর ধরে লুকিয়ে থাকা এই ঘাতকের মুখ খুললে হয়তো বেরিয়ে আসবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের এমন কিছু সত্য যা আজ পর্যন্ত কোনো নথিপত্র বা বইয়ে লেখা হয়নি। এই গ্রেফতার কি কেবল একজন পলাতক আসামির ধরা পড়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের কোনো নতুন সমীকরণ? উত্তর হয়তো সময়ের গর্ভেই রয়েছে। তবে একটি বিষয় নিশ্চিত, ইতিহাস কাউকেই ক্ষমা করে না। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা মন্তব্যের ঘরে আমাদের জানান। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।